গাইনোকোলজি আর হচ্ছে অবস্ট্রিক। এই দুটো জিনিস বুঝতে গেলে আমরা যে আগে পড়ে এসেছি, আমরা যে পড়াশোনা ফেলে এসেছি, সেখানে অ্যানাটমি ফিজিওলজি পড়েছিলাম। সেই অ্যানাটমি ফিজিওলজির মধ্যে অর্গান internal female genital organ, এইটার যে মানে অ্যানাটমি আর ফিজিওলজি পড়েছিলাম সেইগুলো একটু রিমাইন্ড করব, কারণ এই দুটো যে সাবজেক্ট আছে না ম্যাক্সিমাম এইটার উপরে বেস করে আছে। এর সঙ্গে অ্যাক্সেসরি কিছু ফিমেল জেনিটাল অর্গান যুক্ত আছে, ঠিক আছে, কিন্তু বেসিক্যালি এই জায়গাটার উপরে এই দুটো সাবজেক্ট দাঁড়িয়ে আছে। সেই জন্য এই দুটো সাবজেক্টকে আমরা যদি ঠিকমতো বুঝতে চাই, এই দুটো যদি আমরা অ্যানাটমি আমরা একটু ভালো করে জানি, তবে আমরা এর পরবর্তী স্টেপ গাইনি আর অপশন বুঝতে পারবো। বুঝে গেল? তো এখানে তোমাদের খুব সংক্ষিপ্ত ভাবে পড়ানো হয়। এটা যেহেতু বিশাল ভার্স বুক, হ্যাঁ, অত তোমাদের পড়তে লাগবে না, খুব বেশি জিনিসগুলো এখানে পড়ানো হবে, ঠিক আছে। তো গাইনোকোলজি মানে কি আগে দিন বলেছে নিশ্চয় তোমাদের, তোমরা তো নিয়েছিল গাইনি? আগের দিন ওই ইয়েগুলো মেন করেছিল অ্যানোরিয়া আর সার্জারি করেছিল। আচ্ছা, জানুয়ারি তোমরা ভুলে যাও, আমি আবার একদম আমার মতো করে শুরু করে দিচ্ছি, ঠিক আছে। গাইনোকোলজি হচ্ছে ফিমেল ইন্টারনাল জেনিটাল যে সিস্টেম আছে তার মধ্যে কত ধরনের রোগ বোঝা যায়, সেটা হচ্ছে গাইনোকোলজি বলে একটা বই আছে, সেই বইটা ফিমেল জেনিটাল সিস্টেমের উপরে যত ধরনের রোগ হয় ইন্টারনাল এক্সটার্নাল সব, ঠিক আছে, এবং অ্যাক্সেসরি, ইন্টারনাল এক্সটার্নাল এবং অ্যাক্সেসরি ফিমেল যে অর্গানগুলো আছে তার উপরে যে সমস্ত রোগ ব্যাধিগুলো হচ্ছে, যে বইতে সেগুলো আলোচনা করা আছে, সেই বইটার নাম হচ্ছে খুব সোজা ভাষা লিখতে পারবে, ঠিক আছে। আর অক্স কি হচ্ছে? অক্সকে বাংলায় আমরা বলি মানে প্রেগনেন্সি রিলেটেড, অর্থাৎ যখন একটা মা কনসিভ করছে, কনসিভ করার পরে বা কনসিভ করার পূর্বে এই সমস্ত যে সমস্ত ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল ব্যাপার স্যাপারগুলো ঘটে, সেইগুলো যে বইটা আলোচনা করছে দ্যাট ইজ অবস্টেট্রিক্স, অর্থাৎ অবস্টেট্রিক রিলেটেড উইথ প্রেগনেন্সি। অর্থাৎ প্রেগনেন্সি যখন হয় তখন তো কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জ হয় এবং ওই সময় কিছু ঝামেলাও হয়, তাই তো, এবং ওটা স্মুথলি কিভাবে যায় একটা টাইম ধরে ওটা ঘটে। সেই টাইমের মধ্যে একটা ফিমেল মাদারের যে কি কি পরিবর্তনগুলো হয়, হ্যাঁ, এবং সে কি কি ডিফিকাল্টি ফেস করে, আমরা কিভাবে সেগুলোকে ম্যানেজ করি, এই সমস্ত কিছু ওই অবস্টেট্রিক্স করে যে বইটা আছে ওর মধ্যে আছে, ঠিক আছে। এইবার আমরা চলে আসছি, ধরো যদি একটা কনসেপ্ট যদি আমাদের ভালো থাকে, সেই কনসেপ্টের উপরে দাঁড়িয়ে আমাদের জ্ঞানটা যদি খুব সামান্য হয়, সেটা কিন্তু কমপ্লিট হবে।
এদিকেও একটা আছে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমার ফ্যালোপিয়ান টিউব, এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। ঠিক আছে, এই ফ্যালোপিয়ান টিউবের এই যে মুখটা রয়েছে এটাকে আমি কি বলেছিলাম? পেলভিক অস্ট্রিয়াম। এই মুখটা হচ্ছে পেলভিক অস্ট্রিয়াম। ঠিক আছে, এর দিকে দেখো এরকম প্রজেকশন রয়েছে, আঙুলের মতো ফিঙ্গার টাইপ প্রজেকশন আছে। এই প্রজেকশন গুলো কি বলেছিলাম? ফিম্ব্রিয়া। এগুলোকে বলেছিলাম ফিম্ব্রিয়া। মেনলি দেখা যাচ্ছে, দেখো চারটে মেন অর্গান এখানে আমরা দেখতে পাচ্ছি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। দেখতে পাচ্ছ? এই মেন চারটে অর্গান এই হচ্ছে ইন্টারনাল ফিমেল জেনিটাল অর্গান। এবার এর মধ্যে ফার্স্ট আমরা জানবো এর ফিজিওলজিটা, মানে এই ইন্টারনাল যে চারটে অর্গান একসাথে কি ফিজিওলজি প্লে করে সেটা যদি জানতে পারি তবে এই ফিজিওলজি গুলো দাঁড়িয়ে প্যাথোলজি হবে। প্যাথোলজি বলে অ্যাবনরমালিটি গুলো দেখা যায়, তো সেইগুলোই হচ্ছে রোগ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর হচ্ছে ইউটেরাস, 2 নম্বর হচ্ছে ওভারি, 3 নম্বর হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, 4 নম্বর হচ্ছে ভ্যাজাইনা। এই মেন চারটে অর্গান মেন হচ্ছে ফিমেল ইন্টারনাল জেনিটাল অর্গান। এইবার এদের অ্যানাটমি ফিজিওলজি মানে হচ্ছে এদের স্ট্রাকচার আর ফাংশন। অ্যানাটমি ফিজিওলজি মানে স্ট্রাকচার এবং অ্যানাটমি ফাংশন হচ্ছে ফিজিওলজি। তো স্ট্রাকচার তো আমরা পড়েই নিয়েছি মোটামুটি। একটা ইউটেরাস, ইউটেরাস যখন বলতে ইউটেরাসের ডাইমেনশন কি আছে? লম্বা, চওড়া, থিকনেস। ঠিক আছে, লম্বা, চওড়া, থিকনেস 3 into 2 into 1 inch। ঠিক আছে, অর্থাৎ সেন্টিমিটার দিলে 8 into তোমার 5 into 2.5 সেন্টিমিটার। একটা অ্যাভারেজ মানে ইউটেরাসের একটা সাইজ। লম্বা হচ্ছে 3 ইঞ্চি, মনে রাখার জন্য 3 2 1, 3 ইঞ্চি, 2 ইঞ্চি, 1 ইঞ্চি। 3 ইঞ্চি লম্বা, 2 ইঞ্চি এদিকে ওয়াইডনেস, আর সামনে দিকে থিকনেস হচ্ছে কত? থিকনেস 1 ইঞ্চ, মানে 2.5 সেন্টিমিটার থেকে 3 সেন্টিমিটার। এবং ওজন একটা নন প্রেগন্যান্ট ইউটেরাসের ওজন মোটামুটি হবে 60 গ্রাম। এটা
এটা অ্যানাটমিক্যালি আমরা যদি ভাগ করি, এই অঞ্চলটা মাসকুলার, এই যে মাথার অঞ্চলটা এটাকে বলি আমরা ফান্ডাস। এইখান থেকে যদি আমরা একটা ইমাজিনারি টানি, এটা হচ্ছে বডি, আর এটা হচ্ছে সার্ভিক্স। এই হচ্ছে তিনটে মেন একটা ইউটেরাসের তিনটে অংশ, ফান্ডাস, বডি আর সার্ভিক্স। ঠিক আছে, এর ফাংশন কি না, ইউটেরাস, ইউটেরাইন, এই যে এন্ডোমেট্রিয়াম, এই এন্ডোমেট্রিয়াম গুলো থিকনেসটা বাড়ে, বেড়ে প্রতি মাসে 3 থেকে 5 দিনের একটা ব্লিডিং ফেজ ঘটতে থাকে। সেই ঘটনাটাকে বলছি আমরা মেনস্ট্রুয়েশন। মেনস্ট্রুয়েশন, ঠিক আছে। আর কি করে না, এটা হচ্ছে যদি কনসিভ করে তখন এটার মধ্যে যে প্রোডাক্ট অফ কনসিভ মানে বেবিটা, এটার মধ্যে ডেভেলপমেন্ট এবং একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এখানে ডেভেলপমেন্ট হয়, তারপরে সেটা পরিপূর্ণ হয়ে বাইরে বেরিয়ে আসে। ঠিক আছে, এই হচ্ছে মুদ্রা দুটো কাজ, এই ইউটেরাস। ঠিক আছে, ফ্যালোপিয়ান টিউব, এই ফ্যালোপিয়ান টিউবটা কি কাজ করে না, এখানে তোমার ওভারি থেকে যে ওভাম উৎপন্ন হয়, সেই ওভামটা পেলভিক অস্টিয়াম দিয়ে অ্যাম্পুলার মধ্যে রেস্ট করে। 48 আওয়ার্স মতো এটা এখানে বেঁচে থাকে। তারপরে মরে গেলে কি হয় না, এর ভেতরে ছোট ছোট রোম আছে, এর কন্ট্রাকশন হয়ে এটা রেড যে ওভামটা সেটা আস্তে আস্তে ইউট্রাইন ক্যাভিটির মধ্যে পাঠিয়ে দেয়। 48 to 72 ধরবো না, ওটার রেঞ্জ রয়েছে। সবাই 72 অব্দি করেন, কেউ 60, কেউ 40, কেউ 50 আওয়ার্স, এরকম অ্যাভারেজে মোটামুটি কনফার্মলি বেঁচে থাকে 40। আমি ওটাকে 2 থেকে 3 দিন বলতে পারি, 3 দিন সবকটা নাও পাচ্ছি। ঠিক আছে, সেই জন্য আমি ডেফিনিট জায়গাটা নেব। এখানে তোমার এই জিনিসটাকে ফ্যালোপিয়ান টিউবই স্থান দেয় এবং ফ্যালোপিয়ান টিউবই আস্তে আস্তে যখন মরে যায় এই ক্যাভিটির মধ্যে পাঠিয়ে দেয়। আর কি করে না, এইখানটা ফ্যালোপিয়ান টিউবের যে মোস্ট চওড়া অংশ তাকে বলছি আমরা অ্যাম্পুলা। ফ্যালোপিয়ান টিউবের সবচেয়ে চওড়া অংশটা হচ্ছে অ্যাম্পুলা। এই অ্যাম্পুলার মধ্যে ফার্টিলাইজেশন ঘটে, অর্থাৎ একটা মেল গ্যামেট একটা ফিমেল গ্যামেট এখানে ইউনাইট হয়ে জাইগোট তৈরি হয়। বোঝা গেল? তার মানে ফ্যালোপিয়ান টিউব যদি মানে একটা মেল গ্যামেট পায় তখন মেল গ্যামেট ফিমেলের সাথে যুক্ত হয়ে এখানে জাইগোট হয়। সেই জাইগোটটা আস্তে আস্তে 3 থেকে 4 দিনের মধ্যে এই ক্যাভিটির মধ্যে চলে আসে। ঠিক আছে, তো এই মেন দুখানা এদের কাজ। এটা হচ্ছে কি ওভারি। ওভারির কাজ হচ্ছে ওভাম প্রোডাকশন। ওভারির কাজ হচ্ছে ওভাম প্রোডাকশন। এছাড়া আর কি করে না, এছাড়া এর কাজ হচ্ছে এন্ডোক্রিনাল, অর্থাৎ হরমোন সিক্রেট করে। ওভারি কি কি হরমোন সিক্রেট করে? তাহলে এর যদি বলে ওভারির দুটো কাজ, একটা হচ্ছে ওভারি হচ্ছে একটা হুইচ গ্ল্যান্ড, ওভারি হচ্ছে একটা হুইচ গ্ল্যান্ড। কিভাবে কাজে বলি, যাদের এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন বোথ ফাংশন আছে। ঠিক আছে, তো এক্সোক্রাইন ফাংশনটা কি? প্রোডাকশন অফ হরমোন। ঠিক আছে, আর এন্ডোক্রাইন ফাংশন কি? সিক্রেশন অফ two male female hormone, that is estrogen and progesterone. ঠিক আছে?
তো এই হচ্ছে ওভারেনটা, ঠিক আছে। আর পরে রইল ভ্যাজাইনা। ভ্যাজাইনা হচ্ছে একটা মাসকুলো-কিউটেনিয়াস একটা টিউব। এটা হচ্ছে কপুলেটরি অর্গান হিসাবে কাজ করে। বেবি কম্প্রেশন একটা যে প্যাসেজ, এছাড়া কি না এই যে এখানকার যে এন্ডোমেট্রিয়াম ভেঙে পড়বে, ভেঙে পড়ে এই ভ্যাজাইনা দিয়ে ভ্যাজাইনা অরিফিসে বেরিয়ে আসবে। দ্যাট ইজ এটা হচ্ছে প্যাসেজ অফ মেনস্ট্রুয়েশন। মেনস্ট্রুয়েশনটা একটা হচ্ছে কপুলেটরি অর্গান, কপুলেশনের সময় লাগছে, প্লাস যখন মেনস্ট্রুয়েশন হচ্ছে এই পথ দিয়ে বাইরে বেরিয়ে আসছে, তাহলে এটা প্যাসেজ অফ মেনস্ট্রুয়েশন। বাচ্চাটা যখন পূর্ণতা প্রাপ্ত হয়ে বাইরে বেরিয়ে আসছে, সেটাও এই পথ দিয়ে আসছে। তার মানে ডেলিভারির সময়, লেবারের সময়ও এর কাজ করে। এই প্রধান তিনটে কাজ মনে রাখবে। একটা হচ্ছে প্যাসেজ ফর মেনস্ট্রুয়েশন, প্যাসেজ ফর ডেলিভারি, আর একটা হচ্ছে কপুলেটরি অর্গান, ঠিক আছে। তো এই তিনটে কাজ হচ্ছে, মেন কাজ হচ্ছে ভ্যাজাইনা। তো আমরা মোটামুটি এর স্ট্রাকচার এবং ফাংশন গুলো সম্বন্ধে একটা প্রিলিমিনারি আইডিয়া পেলাম। ইন্টারনাল ডিজিটাল অর্গান, ঠিক আছে। এইবার আমাদের কাহিনীতে কি করতাম, অ্যাকচুয়ালি এই যে জিনিসগুলো একসাথে ঘটছে, এখানকার একটা সিম্পল একটা ফিজিওলজি অফ মেনস্ট্রুয়েশন জানতাম। ফিজিওলজি অফ মেনস্ট্রুয়েশন, মেনস্ট্রুয়েশনটা কিভাবে হচ্ছে স্বাভাবিক হয়ে, দ্যাট ইজ কল্ড ফিজিওলজি। এখানে কোনো রোগেরই ব্যাপার আসছে না। ওই যে 4টে স্টেজ আছে ওইগুলো, হ্যাঁ, এবং সেটার সঙ্গে হরমোনাল প্লেটা কিভাবে ঘটছে, ঠিক আছে, এবং কি কি ঘটনাগুলো ঘটছে, এইটা তোমাদের জানতে হবে। এখানে দেখো উজেনেসিস, উজেনেসিস কথাটা শুনেছি আমি আগে। উজেনেসিস মানে কি? উজেনেসিস বলো। উৎপন্ন হওয়া। হ্যাঁ, জেনেসিস মানে উৎপন্ন হওয়া, মানে ওভাম, ঠিক আছে। ওভাম উৎপন্ন হওয়ার পদ্ধতিকে বলছি আমরা উজেনেসিস। কোথায় থাকে উজেনেসিস? হ্যাঁ, হয়তো বললাম ওভারির মধ্যে এই অংশটার মধ্যে উজেনেসিস ঘটবে। এখানে যে ছিঁড়ি আমি, মানে আলাদা আলাদা বাইসেকশন করি, কারণ এই অসংখ্য ফলিকল দেখতে পাওয়া যায়। এই ফলিকলকে বলা হয় প্রাইমোর্ডিয়াল ফলিকল। এই ফলিকল গুলো কিছু আমাদের গোনাডোট্রপিক হরমোন আছে, সেই হরমোনের প্রভাবে একখানা ফলিকল বড় হয় এবং সেটার মধ্যে একটা ওভাম উৎপন্ন হয়, এবং একটা সময় পর সেই ওভামটা ডিসচার্জের বাইরে বেরিয়ে আসে ওভারি থেকে, এবং যখনই ওভারি থেকে বেরিয়ে আসে তখন এই পিউডিয়াগুলো একটা কেমোট্যাকটিক মেকানিজম চালু করে, তার ফলে ওভামটা আস্তে আস্তে এই পথ দিয়ে এখানে পৌঁছে। বুঝতে গেছে? এই যে ঘটনা হলো, ওভারিতে কি একটাই ওভারপ্রোডাকশন হয়? হ্যাঁ, একটা প্লেনে একটা, সেটাই তো এখন বলবো আমরা শুধু জাস্ট প্রাইমারি বলবো। এবার ধরো এখানে আমি দুটো কথা তোমাদের জানতে হবে। একটা হচ্ছে উজেনেসিস, ওভুলেশন আর উজেনেসিস। ওভুলেশন কাকে বলছে? ওভুলেশন কাকে বলছে না, যে পদ্ধতিতে ম্যাচুর ওভাম ওভারি থেকে বেরিয়ে আসে তাকে বলছি আমরা ওভুলেশন, ঠিক আছে। এইবার ঘটনা হচ্ছে, এই যে ঘটনাগুলোর সঙ্গে কে জড়িয়ে আছে, এগুলো সব ঘটনাগুলো কার সঙ্গে জড়িয়ে আছে? মেনস্ট্রুয়েশনের সঙ্গে। মেনস্ট্রুয়েশন, মেনস্ট্রুয়েশনের সঙ্গে এই ঘটনাগুলো জড়িয়ে আছে। এবার মেনস্ট্রুয়েশনটা কি না, এটা একটা পিরিয়ডিক ইউটেরাইন ব্লিডিং at the interval of 28 days। প্রতি 28 দিন অন্তর একটা 3 থেকে 5 দিনের ইউটেরাইন ব্লিডিং, এই ঘটনাটাকে বলছি আমরা মেনস্ট্রুয়েশন।
এটা কখন ঘটে না একটা নির্দিষ্ট এজে যখন গোনাডোট্রপিক হরমোনগুলো প্লে করতে থাকে তখন সেই এজটা কি না মোটামুটি ভাবে 12 থেকে 12 থেকে 15 ইয়ার্স এর মধ্যে যে কোনো সময় এই পিরিয়ডটা চালু হতে পারে একটা মেয়ে, ঠিক আছে। প্রথম চালু হওয়ার ঘটনাটাকে বলছি আমরা মেনার্কি, এই কথাটাও মনে রাখবে একটা নাম মেনার্কি। প্রথম যেদিন পিরিয়ডের অভিজ্ঞতা হলো সেইটাকে বলছি আমরা মেডিকেল ভাষায় মেনার্কি, ঠিক আছে। তার মানে মেনার্কি কখন ঘটে 12 থেকে 15 বছরের মধ্যে যে কোনো সময় মেনার্কি হতে পারে। এবার এই যে ঘটনাটা ঘটবে তার জন্য কি কি ঘটনা এর মধ্যে হতে হবে কিছু হরমোনাল প্লে হতে হবে। এটা একটা গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, তোমরা তাকে মাথা কোন হাড়ের একটা কাজের মধ্যে থাকে, সেই হাড়টার নাম কি? সেলাটার সেলা খাঁজটার নাম, হাড়টার নাম কি? স্ফিনয়েড ও জ্যানাটোয়েড করেছিলাম। স্ফিনয়েড যে প্রজাপতির মতো যে বলেছিলাম বোনসটা বেস অফ দ্য ব্রেনে আছে, সেই বেস অফ দ্য ব্রেনে একটা ওই বোনসটার মধ্যে একটা খাঁজ আছে, গর্ত আছে, যাকে বলি আমরা সেলা টার্সিকা। ওই সেলা টার্সিকার মধ্যে পিটুইটারি গ্রন্থি অবস্থান। পিটুইটারি গ্রন্থি মোটামুটি হবে তোমার, আমরা ফিজিওলজিতে পড়েছি এর অনেকগুলো লোকস আছে, মানে মোটামুটি 3খানা লোকস আছে, একটা পিটুইটারি, অস্টিয়ার পিটুইটারি আর একটা মিডিল লোক হিসাবে একটা ফ্রিজ আছে, ঠিক আছে। তো অ্যান্টার পিটুইটারি থেকে গোনাডোট্রপিক হরমোন বলে হরমোন বের। এছাড়া আরো আছে সোমাটোট্রপিক হরমোন, তারপরে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, এরকম আরো কিছু হরমোন অ্যান্টার পিটুইটারি থেকে বেরোয়, ঠিক আছে। এমএসএইচ বেরোয় মিডিল লোব থেকে, আর পশ্চার লোব থেকে অক্সিটোসিন আর ভ্যাসোপ্রেসিন বলে দুটো হরমোন বেরোয়। তার পিটুইটারিতে কিছু হরমোনগুলো বেরোয়, তোমরা মোটামুটি জানো, ঠিক আছে। তো এইখানের মধ্যে গোনাডোট্রপিক হরমোনের মধ্যে এসএইচ এলএইচ এই দুটো এই গ্ল্যান্ডটার উপরে প্রবলভাবে কাজ করে। প্রথমে যখন পিরিয়ড সুইচ অন হচ্ছে, মোটামুটি সাইকেলটা হচ্ছে তোমার মেনস্ট্রুয়েশন সাইকেলটা হচ্ছে 28 দিনে, 1 থেকে 28 দিন 14। তো এইখানে ব্লিডিং প্রথমে যেদিন এটা চালু আমরা ধরি কোথা থেকে না, যেদিন পিরিয়ডটা শুরু হচ্ছে সেই দিন থেকে, যেদিন পিরিয়ডটা শুরু হচ্ছে সেইখান থেকে আমরা সাইকেলটাকে ধরবো, ঠিক আছে। তো সেখানে শুরু হলো 1, 2, 3, কারো 4 দিন, কারো 5 দিন, মোটামুটি নর্মাল সাধারণত ব্লিডিং 3 থেকে 5 দিন হয়। তারপরে তোমার 14 দিন অবধি এখানে পলিফারেশন ঘটে। পলিফারেশন মানে এইখানকার যে এগুলো এন্ডোমেট্রিয়াম গুলো আছে, এন্ডোমেট্রিয়ামের সেলুলার অ্যাক্টিভিটি বেড়ে যায়, সেলুলার ডিভিশন বেড়ে যায় এবং সেখানকার মানে বিভিন্ন ধরনের বস্তু সঞ্চিত হতে থাকে ওর মধ্যে, তার ফলে একটা থিকনেস গ্রো করে, এন্ডোমেট্রিয়ামটা মোটা হয়, ঠিক আছে। তারপরে কি হয়, তারপরে সিক্রিয়েশন ঘটে, এটাতে সিক্রিয়েশন ঘটানো 14 দিনের পর থেকে সিক্রিয়েশন হয়, সিক্রিয়েটরি ফেজ বলা হয়। তারপরে আবার ব্লিডিং ফেজ চালু হয়, ঠিক আছে। তো এটাকে মোটামুটি আমরা এইরকম ভাবে পিরিয়ডটাকে বর্ণনা করি। তা এখানে এই যে ব্লিডিং ফেজ যে শেষ হচ্ছে 3 দিন কি 5 দিনের মাথায়, তখন কি হচ্ছে না এই পিটুইটারি সুইচ অন হচ্ছে। তার ফলে ও কি করছে, এফএসএইচ ক্ষরণ করছে, এই এফএসএইচটা ক্ষরণ করছে। এই কোথায় আসছে, এই এফএসএইচ এর ইনফ্লুয়েন্স হচ্ছে ওভারি। এইখানকার যে প্রাইমোরিয়াল ফলিকল গুলো ছিল
তারা এর ইনফ্লুয়েন্স দিচ্ছে। একসঙ্গে প্রায় 10-20টা ইনফ্লুয়েন্স নেয়, কিন্তু আলটিমেটলি তারা মাঝপথে রেস্ট্রিকশন হয়ে গিয়ে একখানা বড় হতে থাকে। একখানা ম্যাচিওর যখন হয় তাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল। এই যে এফএসএইচ এর প্রভাবে এই আস্তে আস্তে বড় হয়ে এই যে এখানে বড় হয়ে একটা ওভাম তৈরি হলো, এই পদ্ধতিটাই হচ্ছে ওজেনেসিস। তার মানে এটা ওজেনেসিস প্রক্রিয়ায় এখানে একটা ওভাম তৈরি হলো, ম্যাচিওর ওভাম। ঠিক আছে, এইবার এই ম্যাচিওর ওভামটা যখন ম্যাচুরিটি আসছে, হ্যাঁ, তখন কি হচ্ছে না তোমার এই এফএসএইচ এর যে ইনফ্লুয়েন্সটা দিচ্ছিল, যখন দেখলো ওভারই ম্যাচিওর হয়ে গেছে, এই এফএসএইচ এর ইনফ্লুয়েন্সটা বন্ধ করে দিল। এর পেছনেও কারণ আছে, আমি একটু বাদেই বলবো সেটা। আপাতত এইটুকু জানো যে এখানে এফএসএইচ এর ইনফ্লুয়েন্সটা বন্ধ করে দিল, করে দিয়ে এলএইচ বলে যে হরমোনটা এটাকে ছেড়ে দিল। এই ঘটনাটাকে বলা হয় লিউটিনাইজিং হরমোন। এই এলএইচ ছাড়লো আর এফএসএইচ বন্ধ করে দিল। এই ঘটনাতে কি হলো, এই যে বড় হচ্ছিল এফএসএইচ এর প্রভাবে, যেহেতু এফএসএইচ বন্ধ হয়ে গেল আর এলএইচ এর যে প্রভাব এলো, তাতে এটা বাস্ট করে গেল। বাস্ট করে গিয়ে এখান থেকে ওভামটা বাইরে বেরিয়ে গেল। এই পদ্ধতিটাকে বলছি আমরা ওভুলেশন। এটা ঘটলো কখন, এইখানটা সাইডে। তাহলে এই এতক্ষণ ধরে যে পলিফারেশন ঘটছিল, এখানে এটা বাড়ছিল, আর যখনই বাড়ছে তখন এর ওয়াল থেকে দুটো হরমোন বের হচ্ছে, বেশি পরিমাণে ইস্ট্রোজেন আর কম পরিমাণে প্রোজেস্টেরন। এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এই এন্ডোমেট্রিয়ামের উপরে পলিফারেশন ঘটাচ্ছে, বাড়াচ্ছে এন্ডোমেট্রিয়াম। এইবার এইখানে যত এই যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, যত ইস্ট্রোজেন আছে, ইস্ট্রোজেনের লেভেল তো ব্লাডে বাড়ছে, তাই তো? এবং ব্লাডের এর আগে ইনফ্লুয়েন্স নিচ্ছে, সে তো ওই তোমার ইউট্রাইন আটারি থেকেই নিচ্ছে, মানে রক্তের মাধ্যমেই তো আসছে এটা। আর রক্তে একবার যে জিনিসটা নিচ্ছে সে তো সারা শরীর ধরে ঘুরছে, কেউই নিচ্ছে না, যে টার্গেট সেই নেবে একবার। তো যখন যাচ্ছে পিটুইটারির সামনে দিয়েও যাচ্ছে সে ব্লাড, তখন দেখছে ইস্ট্রোজেনের পরিমাণ তো খুব বেশি হয়ে গেছে, তখন পিটুইটারি এফএসএইচ করণটা বন্ধ করে আর এলএইচ ছেড়ে দেয়। তার ফলে কি হয়, এইটা এখানে যে তোমার এফএসএইচ এর ইনফ্লুয়েন্স পাচ্ছিল, হঠাৎ করে কাটা হয়ে যায়, আর এর স্রোতটা আসে এলএইচ এর, ফলে এই ধাক্কাটাকে ও ছেড়ে দেয়, বাস্ট করে। দ্যাট ইজ কল্ড ওভুলেশন। এই বাস্ট করে একটা ওভাম এখান থেকে বেরিয়ে পড়ে, তখন ফিঙ্গারগুলো কেমোটাইটিক হয়, তখন এখান থেকে এখানে আগে বলে দিল এখানে রেস্ট করবে, রেস্ট করতে দেওয়া, ঠিক আছে? এবার ম্যাচিওর হচ্ছে, প্রাইমোরডিয়াল ফলিকল এই যখন ম্যাচিওর হয়ে গেল, দ্যাট ইজ গ্রাফিয়ান ফলিকল। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো এখান থেকে বেরিয়ে গেল এই খোলটা, এই যে এলএইচ এর প্রভাবে এটা একটা এরকম গ্ল্যান্ডে পরিণত হল। এই খোলটা উপরে এলএইচ কাজ করলো, করে এরকম একটা গ্ল্যান্ডে পরিণত করে, দ্যাট ইজ কল্ড কর্পাস লুটিয়াম। দ্যাট ইজ কল্ড কর্পাস। হ্যাঁ, ওই খোলটা যেটা, ওই খোলটাই যে খোলটা পড়ে গেল, সেই খোলটাকে এইরকম আকৃতিতে নিয়ে চলে এলো, একটা গ্ল্যান্ডে আকৃতি নিয়ে। এবার এইখান থেকে হরমোন ফর্ম করতে লাগলো, বেশি পরিমাণে প্রোজেস্টেরন আর কম পরিমাণে ইস্ট্রোজেন। এই প্রোজেস্টেরন কি করে, এইখানকার সিক্রিশনকে পাঠিয়ে দেয়, গ্লাইকোজেন থেকে আরম্ভ করে আরো সব ধরনের কোষের কলারস ঢুকিয়ে একে আরো পরিপুষ্ট করে। এর ঘটনা হচ্ছে, এই পরিপুষ্ট করছে কেন, পরিপুষ্ট করছে কেন? হোয়াট রিসেপশন অফ দ্য টেস্ট। এখানে
জানে একটা ফ্লুইড চালু হয়েছে, ওভার বেরিয়েছে, কনসিভ হবে কি হবে না সেটা পরের গল্প, কিন্তু আমাকে তো তৈরি করতে হবে। ঠিক আছে, যেহেতু গেস্ট আসলেও আসতে পারে, সেই জন্যে এই ইউটেরাস হচ্ছে কোয়ার্টার, এখানেই তো থাকার জায়গা, গেস্টকে রাখার জন্য গেস্টের কোয়ার্টার এটা। তো সেই জন্য গেস্টের কোয়ার্টারে আমাকে খাদ্য, বস্ত্র, পরিধান সব ম্যানেজ করে রাখতে হবে, তাহলে খাবে কিসে? তাকে তো সেবা যত্ন করতে হবে। হ্যাঁ, সে আসছে আমার বাড়িতে, আমি কি করবো? সে কোথায় থাকবে, কি খাবে না খাবে, সব আপ্যায়নের তো ম্যানেজমেন্ট করে রাখবে। সেই রকম এখানে বডি আপ্যায়নের জন্য এখানে প্রিপেয়ার হচ্ছে। ঠিক আছে, এইবার যদি এটা ফার্টিলাইজ হয়, যদি এটা ফার্টিলাইজ হয়, তখন এই ফার্টিলাইজ ওভারটা আস্তে আস্তে এসে এই যে এখানে এই যে থাকার জায়গা তৈরি করেছিল, সেই থাকার জায়গাতে সে বসবাস করবে। ঠিক আছে, ওটা একটু পরে আসবে, কারণ ওটা অস্ট্রে চলে গেল, অস্ট্রেলিসে চলে গেল, বায়োটেকনোলজি থেকে ওই জায়গাটা থেমে গেল। এইবার ধর এটা হলো না, মানে ফার্টিলাইজ হলো না। ঠিক আছে, গাইনি ফার্টিলাইজ হলো না, ও বললো 72 ঘন্টা, ঠিক আছে 72 মেনে নিল, 72 ঘন্টা বয়সে মরে যাবে, মরে যাবে। 48 থেকে 72 ঘন্টা বেঁচে থাকবে, তার মধ্যে তো যদি ফার্টিলাইজ না পায় মারা পড়ে যাবে। ঠিক আছে, ওটা পরে আসবো, বলে দিলাম। আপাতত বুঝে নিয়ে এখানে ফার্টিলাইজ হলো না, ফলে 72, তোর কথা বলি 72 ঘন্টা পরে মরে গেল। এই মরা এটা আস্তে 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 এই ফ্যামিলির মধ্যে চলে আসবে। ঠিক আছে, যেহেতু এখানে ফার্টিলাইজ হলো না, এই যে গ্ল্যান্ডটা প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন ছাড়ছিল, ঠিক আছে, যখনই দেখবে ফার্টিলাইজ, কারণ 14 দিনে এই ঘটনা ঘটেছে, তো ফার্টিলাইজ হলে 16 দিনের মধ্যে হয়ে যাবে, তাই তো? তো যখন যেগুলো ঘটছে না, তখন 26 দিনের মাথায় এই যে গ্ল্যান্ডটা অবলুপ্ত হয়ে গেল, বিলুপ্ত হয়ে গেল 26 দিনের মাথায়। কর্পাস লুটিয়ামটা 26 দিনের মাথায় বিলুপ্ত হয়ে গেল। ফলে কি হলো, এইখানে যে সাপোর্টটা দিচ্ছিল, এখানে যে সাপোর্টটা এস্ট্রোজেন কোষের সাপোর্টটা যাচ্ছিল, সেটা পেল না, তবে যেই পেল না ভেঙে পড়ে, তখন এইখান দিয়ে ব্লিডিং হয়ে বেরোতে লাগে। দ্যাট ইজ এই ব্লিডিং ফেজ। যত আছে মানে অতিথি যেহেতু এলো না, একজন ফিলোসফার বলছে ইট ইজ দ্য ইফারেন্ট ক্রাই, কান্নায় গেল, মন খারাপ করে। অতিথি এলো না, একজনে এত তৈরি হলাম অতিথির জন্য, সে যখন এলো না, তখন সে মাথাটা ভেঙে পড়ল। দ্যাট ইজ কল্ড মেনস্ট্রুয়েশন। এইরকম প্রতি 28 দিন অন্তর এইরকম চক্র প্রতিটা মহিলার মেনার্জি থেকে মেনোপোজ বলে একটা কথা আছে, এটাও জেনে রাখো, এই মেনোপোজ অব্দি, যার অ্যাভারেজ এজ হচ্ছে 45 ইয়ার্স, অ্যাভারেজ 42 থেকে 55 হতে পারে। ঠিক আছে, কিন্তু অ্যাভারেজ আমরা ধরে নিচ্ছি 45 ইয়ার্স। ঠিক আছে, কিন্তু 45 ইয়ার্স মানে যে 45 ইয়ার ওর কোনো কথা নেই। কারো 42 হতে পারে, কারো 43 হতে পারে, কারো 48 হতে পারে, কারো 52 হতে পারে, 55 অব্দি আছে ইতিহাস। ঠিক আছে, তো এইরকম একটা এজে গিয়ে যখন মেনস্ট্রুয়েশনটা বন্ধ হয়ে যাবে, সেই ঘটনাটাকে বলছি আমরা মেনোপজ। তার মানে মেনার্জি থেকে মেনোপজ অব্দি প্রতি 28 দিন অন্তর 3 থেকে 5 দিন ব্লিডিং হবে, এটা হচ্ছে চূড়ান্ত কথা। ঠিক আছে, এই ব্লিডিং ফেজটাকে বলছি আমরা মেনস্ট্রুয়েশন। এটা যেমন এখানে যখনই এই যে এটা হয়ে গেল, কর্পাস লুটিয়াম যখন হয়ে গেল, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ছাড়ছে না তো, তার মানে রক্তে তাদের লেভেল কি হবে, কমে যাবে। যখন পিটুইটারি ওখান থেকে যাচ্ছে ব্লাড, যখন দেখছে 1 দিন 2 দিন 3 দিন 5 দিনের মাথায় দেখলো একবারে ক্রুশিয়াল লেভেলে নেমে গেছে, তখন এই সিমটম হয়ে গেল, তখন আবার এই এফএসএইচ ফলন করবে। কিন্তু এই এফএসএইচটা ও রেস্টিং ফেজে চলে গেল ওভারি, এবার এই দিকের ওভারিটা ওই এফএসএইচ এর ইনফ্লুয়েন্সটা নিচ্ছে।
ও মানে এক মাস এ না এক মাস এ Yes. মানে একবার যদি রাইট ওভারি নেয় তার পরের মাসে ইনফ্লুয়েন্সটাকে লেফট ওভারি দেবে, আবার পরের মাসটা আবার রাইট ওভারি চলে যাবে, আবার স্পিড ফেজে চলে যাবে, মানে এক মাস করে একটা ওভারি অল্টারনেট হয়েছে এরকম ঘটতে থাকে। এই একই ঘটনা এবার এইটার মধ্যে ঘটতে থাকবে, আবার আপনার দিন এলে পরে আবার এবার ব্লিডিং চালু হবে, আবার ওটা চলবে। কিন্তু অফটা একটুখানি টাচ করে দিই, এখানে কনসেপশন হলো মানে সহবাসের পরে এখানে স্পার্ম ইজেক্টেড হয়েছিল, সেই স্পার্ম এখান থেকে সাঁতার কেটে 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 এই ওভারির কাছে ওভামের কাছে গিয়ে পৌঁছালো, একটা স্পার্মের সঙ্গে একটা ওভামের ইউনাইট হলো, ইউনাইট হয়ে একটা প্রোডাক্ট তৈরি হলো, দ্যাট ইজ কল্ড জাইগোট। কারণ এই যে তোমার গ্যামেট, মেল গ্যামেট স্পার্ম, ফিমেল গ্যামেট ওভাম, কোন থাকবে? হ্যাঁ, গোনাড আর গ্যামেট এর মধ্যে ডিফারেন্সটা মনে রাখবে, এটা অ্যানাটমিক কোশ্চেন। গোনাড আর গ্যামেট, মেল গোনাড হচ্ছে টেস্টিস, মেল গোনাড হচ্ছে টেস্টিস, যার মধ্যে স্পারমাটোজেনেসিস বলে এবং জেনেসিস বললাম, স্পারমাটোজেনেসিস বলে একটা ঘটনা ঘটে বা প্রসেস ঘটে, যার মাধ্যমে স্পার্মগুলো মানে স্পারমাটোজোয়াগুলো তৈরি হয়। অর্থাৎ স্পারমাটোজোয়া বা স্পার্ম হচ্ছে মেল গ্যামেট। তার মানে মেল গোনাডের মধ্যে যে প্রক্রিয়ায় মেল গ্যামেট তৈরি হয় সেই পদ্ধতিটাকে বলছে আমরা স্পারম্যাটোজেনেসিস, মনে রাখবে। আর ফিমেল গ্যামেটের মধ্যে, ফিমেল গ্যামেট মিন্স ওভারি, ফিমেল গ্যামেট মিন্স ওভারি, ঠিক আছে? হ্যাঁ, আর হচ্ছে এই আমি সরি ফিমেল গোনাড হচ্ছে ওভারি। ফিমেল গোনাডের মধ্যে যে প্রক্রিয়ায় ফিমেল গ্যামেট বা ওভাম উৎপন্ন হয় সেই প্রক্রিয়াটাকে বলছি আমরা oogenesis। এইবার মোটামুটি বুঝে নিলে যে গ্যামেট উৎপাদনের দুটো পদ্ধতি, একটা হচ্ছে স্পারমাটোজেনেসিস আর হচ্ছে oogenesis। স্পারমাটোজেনেসিস মেল গ্যামেটের উৎপাদন পদ্ধতি, oogenesis হচ্ছে ফিমেল গ্যামেটের উৎপাদন পদ্ধতি, ঠিক আছে? তো এইবার দুটো গ্যামেট এখানে এখানে মেল গ্যামেট গুলো ইজেক্টেড হবে ডিউ টু কপুলেশন, এইবার মেল গ্যামেট গুলো ফার্টিলাইজ করার জন্য যেদিকে ওভাম হয়েছে সেই দিকেই দৌড়াবে, এটা একটা আলাদা সেন্সিটাইজ কেমিক্যাল ফর্মুলেশন আছে। যখন এই গ্যামেট হয়ে যাবে এগুলো ওই দিকে যাবে, তখন এই নর্মালের দিকেই আসবে, এটা প্রকৃতির নিয়ম, এখানে কোনো লজিক নেই, ঠিক আছে? তো এইবার এখানে তোমার একটা ওভাম আর কি, ওভাম হচ্ছে একটা এরকম টাফ একটা মেমব্রেন দিয়ে ফিমেল নিউক্লিয়াসটাকে ঢেকে রাখে। এই টাফ মেমব্রেনটাকে বলছি আমরা জোনা পেলুসিটা, বুঝতে পারলে? আর এই মেমব্রেনের ভেতরে একটা পাতলা থিন মেমব্রেন থাকে, দ্যাট ইজ কল্ড ভাইটালাইন মেমব্রেন, ঠিক আছে? এই জোনা পেলুসিটা এত টাফ যে যদি কোনো একটা স্পার্ম যায় যে কিন্তু মিলিত হতে পারে, একটা স্পার্ম মিলিত হবে, কিন্তু একটা স্পার্ম যদি ওখানে গিয়ে পৌঁছায় তার ক্ষমতা নেই ওই পাঁচিলটাকে ভাঙা। পাঁচিলটা ভাঙার জন্য অনেকগুলো স্পার্মের দরকার, ঠিক আছে? বলতে পারবো না, পাঁচিলটা ভাঙার জন্য অনেকগুলো স্পার্ম দরকার, অনেকে মিলে ভাঙবে, মিলিত হবে একদম, বুঝতে পেরেছো ব্যাপারটা? মানে এই যে দেখছো এই ধরো এরকম এরকম স্পার্ম গুলো রাখতে কিরকম প্যাকাচির মতো, তো চারদিক দিয়ে দিয়ে ধরবো, চারদিক দিয়ে এরকম স্পার্ম গুলো ওভামকে ঘিরে ধরেছে, সবাই মিলিত হতে চায়, সবাই লড়াই করছে। একটা স্পার্ম এর যে হেড থাকে, এরকম একটা হেড থাকে, হেডের মধ্যে একটা মেল নিউক্লিয়াস থাকে, আর হেডের মাথায় একটা টুপির মতো অ্যাক্টোনিয়ান ক্যাপ থাকে, একটা গলা থাকে এরকম, তারপরে এরকম একটা বডি থাকে, তারপরে একটা লেজ থাকে। এগুলো হচ্ছে একটা স্পার্মের আকৃতি,
ঠিক আছে? এই যে তোমার ক্যাপ, অ্যাক্রোমিয়ান ক্যাপ, এই ক্যাপ থেকে একটা এনজাইম ফর্ম হয় হায়ার ইউরোডিডেজ বলে, বুঝতে পেরেছ? এই এনজাইমটা কি করে, এই যে টাফ মেমব্রেন যে জোনা পেলুসিডা তাকে গলাতে সাহায্য করে, তাকে গলাতে সাহায্য করে। একটা ক্যাপ থেকে যতটা পরিমাণে হায়ার ইউরোডিডেজ বেরোবে, দ্যাট ইজ ইনসাফিসিয়েন্ট ফর রিজলিউশন অফ দা তোমার ওই জোনা পেলুসিডা। জোনা পেলুসিডা গলানোর পক্ষে সেটা সাফিসিয়েন্ট নয়। সেটা মিনিমাম 250 থেকে 300 ক্যাপ থেকে যত তোমার হায়ার ইউরোডিডেজ বেরোবে সেইটা একমাত্র গলাতে। এবার গলাতে তো গলাচ্ছে, এবার সবাই লড়াই করছে। এবার কোনো একটা দুর্বল জায়গায় যে প্রথম এই যে ভেতরে ভার্টেলাইন টাচ করছে সেই গেনার, যে স্পর্মটা প্রথম ভার্টেলাইন টাচ করবে সেই গেনার হবে। যখনই একজন টাচ করে দিচ্ছে না, তখন একটা এমন কেমোট্যাকটিক মেকানিজম হচ্ছে যাতে এই জোনা পেলুসিডার মধ্যে সবাই স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে, মানে কারেন্ট খাওয়ার মতো আটকা পড়ে যাচ্ছে। তাহলে আর কেউ এগোতে পারছে না, ওই একখানায় ক্রস করে এগিয়ে গিয়ে সব ল্যাজ ফ্যাজ সব বসে গিয়ে একটা মেন নিউক্লিয়াস গিয়ে এখানে উৎপন্ন হবে, একটা নিউক্লিয়াসের সঙ্গে ইউনাইট হবে, ইউনাইট হয়ে এরকম একটা 2n বিশিষ্ট একটা প্রোডাক্ট অফ কনসেপ্ট বা জাইগোট তৈরি হবে। কেন 2n হচ্ছে না, এই যে তোমার জেনেসিস আর স্পারমাটোজেনেসিস এরা হচ্ছে মিওসিস ডিভিশন করে। আমরা সেল ডিভিশনের দুটো পদ্ধতি জানতাম, একটা হচ্ছে জনন কোষে হয়, একটা দেহ কোষে হয়। জনন কোষে হয় মিওসিস আর এমনি এতে হয় মাইটোসিস। মাইটোসিসে 2n ফর্ম কি হয়, একটা 2n ভেঙে গেলে 2n দুটো হয়। কিন্তু মিওসিসে কি হয়, একটা 2n সংখ্যক হ্যাপ্লয়েড হয়ে যায়, মানে অর্ধেক ক্রোমোজোম। তারপরে এখানে যখন স্পার্ম হচ্ছে মেল নিউক্লিয়াসটা, ওটা হচ্ছে হ্যাপ্লয়েড সেল, একটা 23টা ক্রোমোজোম আছে। আর একটা ফিমেল নিউক্লিয়াস সেটাও 23টা ক্রোমোজোম আছে। যখন মিলিত হলো তখন তারা 46 থেকে 50, মানে ক্রোমোজোমাল যে ব্যালেন্স সেটা মেনটেন হবে, ঠিক আছে? অর্থাৎ 46-এ দাঁড়াবে। এইবার যে পদ্ধতিতে বাড়বে দ্যাট ইজ মাইটোসিসের প্রক্রিয়াতেই বাড়বে। যেমন দুটো সেল বা 4টে হবে, 4টে থেকে 8টা হবে, 8টা থেকে 16টা হবে, 16টা থেকে 32টা হবে, 32টা থেকে 64 হবে, 64 থেকে 108 হবে। এইরকম ভাবে ডবল হতে থাকবে। যখন 64 সেল অবস্থায় আসছে তখন একটা বলের মতো আকৃতি নিচ্ছে, তখন সে এইখানে চলে আসছে, এই ক্যাভিটির মধ্যে এসে যে কোনো এন্ডোমেট্রিয়ামের অ্যান্টেরিয়র ওয়াল বা পোস্টেরিয়র ওয়াল এখানে সে বাসা বাঁধছে, মানে এমবেডিং হচ্ছে। এই যে এমবেডিং হওয়া, এটি বলা হচ্ছে ইমপ্ল্যান্টেশন। এই যে একটা ফার্টিলাইজ মানে প্রোডাক্ট, মানে জাইগোটটা যখন যত বড় হচ্ছে, এদিকে মানে 4 সেল, 8 সেল, 10 সেল, 15 সেল, 10 সেল, ডবল 32 সেল, 64 সেল অবস্থা এখানে এসে 108 সেল অবস্থা ডিমের মতো আকৃতি নেয়। এবং এখানে এতে একটা কোরিওনিক ঝিলি তৈরি হয়, কোরিওনিক প্রজেকশন, কিছু প্রজেকশন ছাড়ে বাইরের ওয়ালটা থেকে, তারপর কোরিওনিক ঝিলি, এগুলো এন্ডোমেট্রিয়ামের মধ্যে গেঁথে যায়, এর থেকে এটা আটকে যাবে। দ্যাট ইজ কল্ড ইমপ্ল্যান্টেশন। আটকাতে না পড়লে পড়ে যাবে, বুঝলে? সেখানে ইমপ্ল্যান্টেশন একটা ভাইটাল ঘটনা, মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ইমপ্ল্যান্টেশন হওয়ার জন্য তোমার এগুলো সবই এন্ডোক্রিনাল সাপোর্ট পায়। এই যে কি করে পায় এন্ডোক্রিনাল সাপোর্ট, সেটাও বলে দিই। 26 দিনের মাথায় এটা যদি এখানে ফার্টিলাইজ না হতো, তার আগে ঘটনা বলে দিয়েছি, 26 দিনের পরে এটা অ্যাবলিশ হয়ে যেত। ফলে ইস্ট্রোজেন প্রতিষ্ঠান যে সাপোর্টটা এখানে পাচ্ছিল সেটা পেলো না, ফলে ভেঙে পড়লো। দ্যাট ইজ মেনস্ট্রুয়েশন। এইবার এখানে ফার্টিলাইজ হলো, তার ফলে কি হলো, এই যে গ্ল্যান্ডটা আছে আরো বড় হয়ে সুন্দরভাবে ওয়েল ডেভেলপ হয়ে গেল। পারপাস লুটিয়াম অবলুপ্ত হলো না 26 দিনের মাথায়, না হয়ে কি হলো, আরো সুগঠিত হলো। তার ফলে মোর ইস্ট্রোজেন, মোর প্রোজেস্টেরন, মোর ইস্ট্রোজেন আরো খরচ করতে লাগলো। এইটা ইমপ্ল্যান্টেশনে হেল্প করবে। সেই জন্যই যাদের ট্রেনের আবশ্যক হয়, যেগুলো বাইরে থেকে ওই হরমোনাল সাপোর্টগুলো দেওয়া হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ, হিস্টামিন, নোয়াডিন, এসবগুলো দেওয়া কিছু নয়, স্টেজের পরিষ্কার সাপোর্ট। ওর শরীর ঠিক মতো দিতে পারছে না, আমরা বাইরে থেকে সাপোর্ট দিচ্ছি যাতে ভালোভাবে
ইমপ্লান্টেশন হয় বসে না পড়ে, মানে অ্যাবর্শনটা যাতে রোগে, আর বলে যে রেস্টে থাকবে, কোনো ভারী জিনিস তুলবেন না, নড়াচড়া করবেন না, সিঁড়ি ভাঙবেন না, এসব বলে মোটামুটি 3 মাস তো লাগে ভালোভাবে গেঁথে করার জন্য। 3 মাস পার হয়ে গেলে তারপরে রিস্কটা অনেক কমে যাবে। তো সেগুলো পরের গল্প, জানবে তোমরা যখন অবস্ট্যাটিক্স করবে সেই সময় আমি আবার বলবো। কিন্তু এখন প্রাইমারি ব্যাপারটি দাঁড়ালো, এই ওয়েল ডেভেলপ হয়ে গেল, তার ফলে কি হলো, আরো পরিমাণে সে হরমোন ছাড়তে পারলো, ফলে এখানে ইমপ্লান্টেশনটা ঘটলো। আর এই কোরিওনিক ভিলিগুলো আস্তে আস্তে তোমার হয়ে এখানে একটা টেম্পোরারি গ্ল্যান্ড তৈরি করতে লাগলো। এই গ্ল্যান্ডটাকে বলছি আমরা প্ল্যাসেন্টা। এই গ্ল্যান্ড থেকে যখন প্ল্যাসেন্টা 3 মাসের মধ্যে ওয়েল ডেভেলপ হয়ে যায়, 2.5 মাস থেকে 3 মাসের মধ্যে, যখন এই যে ওয়েল ডেভেলপ হতে লাগলো, তখন এই দেখলো এই প্ল্যাসেন্টা যা যা হরমোন ছাড়ে, এই তাই তাই হরমোন ছাড়তে পারে। তো যখন দেখলো প্ল্যাসেন্টা ওয়েল ডেভেলপ হয়ে গেছে, বাকি হরমোন এবার প্ল্যাসেন্টা ছাড়তে পারবে, তখন এই কি করলো, 2.5 মাস বা 3 মাসের মধ্যে ওভুল করে। তাহলে ফার্টিলাইজ হলে পরে পরপর জুটিয়াম 2.5 মাস থেকে 3 মাস উৎসব, তারপরে অবস্থ। আর যদি ফার্টিলাইজেশন না হয় 26 দিনের মাথাতে পরিষ্কার হলো। কত মাস থাকে বলছি 1 মাস লেফট ওভারি, 1 মাস রাইট ওভারিতে। এবার কিছু কিছু সময় যখন ওভারি অনেক পেশেন্টের একটা ওভারি হলে কেটে বাংলা করছে, সেই সময় কি হবে? হ্যাঁ, তখন কি হবে? তখন কি হবে, আমরা তখন তো এমনি এ করে দিই, মানে বন্ধ করে দিই। সেই সময় তো আমরা মানে বন্ধ করে দিই। যে সময় কাটা হয় না, কাটা হয়ে গেছে, এবার পেশেন্ট সুস্থ আছে, কিন্তু তার একই পেশেন্টের রেস্টটা দেখতে হবে তো, ওর ছেলে পুলে হয়েছে কি হয়নি তো দেখতে হবে, অনেক ঘটনা আছে, তুমি শুধু বললে হবে না, বুঝতে পেরেছো? এখানে অনেক জিনিস জড়িয়ে আছে। আমি দেখবো উনার ধরো একটা ছেলে একটা মেয়ে হয়ে গেছে, ঠিক আছে, দুটো সন্তান আছে অলরেডি, তারপরে ওভারি বা ইউটেরাস বা যাই হোক না কেন, যে কোনো জায়গায় একটা ঘটনা ঘটেছে, তখন আমি সেই ঘটনাটা তার জীবন হানি ঘটতে পারে, এইরকম ধরনের ঘটনা, তখন আমরা কি করব? তখন দেখছি দুটো ছেলে মেয়ে হয়েই গেছে, আত্মবাক্ষা নেই, তখন যাতে এই জীবনহানি না ঘটে, তখন আমরা হিস্টেক্টমি, ওভারি, তোমার সালোপিয়ান টিউব থেকে আরম্ভ করে প্যান হিস্টেক্টমি বলা হয়, পুরো করে দিলাম। আর না ইউটেরাসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে, না ওভারিতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে, না কোনো ঝামেলায় সে করবে। বুঝতে পেরেছো? তার মেনস্ট্রুয়েশনটা বন্ধ হয়ে গেল, যেহেতু অর্গানটা নেই। বুঝতে পেরেছো? তার মেনোপজ চলে যাবে, তার মানে আর্লি মেনোপজ চলে যাবে। এই হবে আসতে হবে। আর পরে